হ্যালো ভিউয়ার, টেকল্যান্ডের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা আপনাদের সামনে আনবক্সিং এবং রিভিউ করব 25,000 টাকা বাজেটের মধ্যে সবচাইতে আলোচিত সেট রেডমি নোট 8 প্রো এর। এই বাজেটের অনেক 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 প্রতিদ্বন্দ্বীর সাথে মিডিয়াটেক প্রসেসরের এই ফোনটি কেমন পারফরমেন্স দিবে, কেমন হবে এই বাজেটে এই ফোনটি, তা জানতে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে আগ্রাবাদ আখতারুজ্জামান সেন্টারের জোজোবিডি শপ। আপনারা যে কোনো ব্র্যান্ডের অফিসিয়াল অথবা আনঅফিসিয়াল ফোন কিনতে এবং অরিজিনাল ফোনটি কিনতে ঘুরে আসতে পারেন তাদের দোকান থেকে। তাদের দোকানের সবচাইতে বড় বৈশিষ্ট্য হলো অন্য কোনো দোকানে রেয়ার কালারগুলো খুব বেশি অ্যাভেলেবেল না থাকলেও তারা যে কোনো মডেলের রেয়ার কালারটি অবশ্যই তাদের দোকানে স্টকে রাখে। জোজোবিডি শপের সকল ধরনের পেজ, গ্রুপ এবং অ্যাড্রেস দেওয়া হলো ডেসক্রিপশন বক্সে। বরাবরের মতোই আনবক্সিং করতে করতে ভিডিওটি শুরু করা যাক। আনবক্সিং করতে করতে একটা কথা বলে রাখা ভালো যে সকলেই জানেন রেডমি নোট সিরিজের এই ফোনগুলো আমাদের সবচেয়ে দৃষ্টি আকর্ষণ করে, কারণ কম বাজেটের মধ্যে সেরা কিছু দিতেই কিন্তু রেডমি নোট সিরিজের এই ফোনগুলো বের করা হয়। যদিও দিন দিন আমার কাছে মনে হচ্ছে দামটা একটু বেশিই থাকছে। এই বক্সের মধ্যে আপনারা একটি সিম ইজেক্টর পিনের সাথে থাকছে একটি সফট ব্যাক পার্ট, যা দিয়ে আপনারা সম্পূর্ণ গ্লাসের এই ফোনটিকে প্রোটেক্ট করতে পারবেন। রেডমি নোট 8 প্রো মডেলটি ফাস্ট চার্জিং সাপোর্টেড হলেও বক্সে থাকা চার্জারটি আমার কাছে ফাস্ট চার্জার বলে মনে হয়নি। এই চার্জারটি দিয়ে আপনার ফোনটি চার্জ করতে প্রায় 1.5 ঘন্টার মতো সময় লেগে যেতে পারে। আপনারা 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার ইউজ করলে হয়তোবা আরেকটু বেটার রেজাল্ট পেতে পারেন। এছাড়াও বক্সের মধ্যে থাকছে আরেকটি টাইপ সি কেবল, এবং আপনারা সকলেই জানেন এই বাজেটের মধ্যে টাইপ সি কেবলটি এখন একটি নর্মাল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তো চলুন বক্সে রাখা অন্যান্য জিনিসপত্রগুলো একপাশে সরিয়ে রেখে আমরা ফোনটি হাতে নিয়ে দেখি। সর্বপ্রথমেই বলে রাখা ভালো, আমাদের হাতে আপনারা যে অসাধারণ কালারটি দেখছেন সেটি হচ্ছে ফরেস্ট গ্রিন কালার। এই রেয়ার কালারটি আপনারা আগ্রাবাদ আখতারুজ্জামান সেন্টারের জোজোবিডি শপে পেয়ে যাবেন। এছাড়াও এই ফোনটি আরও 2-3টি কালারে বাজারে অ্যাভেলেবেল পাবেন, যদিও সেই কালারগুলো এটির মতো অ্যাট্রাকটিভ নয়। ফোনটির বডি স্ট্রাকচার প্রায় অন্যান্য শাওমির ফোনগুলোর মতোই। হাতের ডান পাশে পাচ্ছেন ভলিউম রকার এবং পাওয়ার বাটন, এবং নিচের দিকে পাচ্ছেন মাইক্রোফোন, স্পিকার, টাইপ সি পোর্ট এবং 3.5mm অডিও জ্যাক। হাতের ঠিক বাম পাশে থাকছে সিম ট্রে, যার মধ্যে আপনারা ডুয়েল সিমের সাথে সাথে মেমোরি কার্ড ইউজ করতে পারবেন না। আপনাকে একটি সিম খুলে রেখে মেমোরি কার্ড ইউজ করতে হবে। ফোনটির উপরের অংশে থাকছে একটি আইআর ব্লাস্টার এবং একটি সেকেন্ডারি মাইক্রোফোন। পিছনের দিকে ডিজাইনে একটু পরিবর্তন আনা হয়েছে। 3টি ক্যামেরার নিচের দিকে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং পাশে ফ্ল্যাশ লাইটের নিচে আপনারা পাচ্ছেন চতুর্থ ক্যামেরাটি। হ্যাঁ, ডিজাইনের ক্ষেত্রে হয়তোবা একটু পরিবর্তন লাগতেই পারে, কিন্তু এই জিনিসটা হয়তোবা অনেকেই চোখে পড়বে না। রেডমি নোট 8 প্রো এর ফ্রন্ট এবং ব্যাক দুই দিকে পাচ্ছেন গ্লাস, এবং প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গোরিলা গ্লাস 5। তার সাথে সাথে একটা কথা বলে রাখা ভালো, এই ফোনটির থিকনেসের দিক দিয়েও কিন্তু একটু মোটা বলে মনে হয়েছে। 8.8mm এর এই ফোনটি হাতে নিয়ে আপনারা খুব বেশি কমফোর্ট ফিল করবেন বলে মনে হচ্ছে না। কমফোর্ট ফিল না করার পিছনে আরেকটি বড় কারণ হতে পারে এই ফোনটির ডিসপ্লে। হ্যাঁ, ডিসপ্লের কথা যেহেতু আসলো, চলুন ডিসপ্লে নিয়ে কথা বলি। এই ফোনটির মধ্যে ইউজ করা হয়েছে নচ ডিসপ্লে, এবং এই ড্রপ নচ ডিসপ্লেটি কিন্তু আপনারা ইদানিং হরহামেশা যে কোনো মডেলের ফোনের মধ্যেই দেখতে পাচ্ছেন। 6.53 ইঞ্চির এই ডিসপ্লেটি ছিল IPS LCD প্যানেল, যার স্ক্রিন টু বডি রেশিও ছিল 84.9%। HDR টেকনোলজির এই ডিসপ্লেটির PPI ছিল 395। বাজেট হিসাবে এবং কোয়ালিটি হিসাবে কিন্তু এই ডিসপ্লেটি যথেষ্ট ভালো কোয়ালিটি বলা চলে। যদিও ফোনটি ফ্রন্ট থেকে দেখতে আপনার কাছে যে কোনো অন্যান্য ব্র্যান্ডের ফোনের মতোই লাগবে, যেহেতু এখানের মধ্যে ড্রপ ডিসপ্লে ইউজ করা হয়েছে। ডিসপ্লেটির কালার, ব্রাইটনেস এবং টাচ রেসপন্স প্রত্যেকটা ব্যাপারেই কিন্তু বাজেট হিসেবে পারফেক্ট মনে হয়েছে। তো চলুন এবার ফোনটির হার্ডওয়্যার সেকশনে চলে যাওয়া যাক। ফোনটির হার্ডওয়্যার সেকশনে এলেই কিন্তু অনেকের মনে একটি বড় কনফিউশন সৃষ্টি করে শাওমি এই ফোনটির মধ্যে ইউজ করেছে মিডিয়াটেকের একটি প্রসেসর। 12 ন্যানোমিটার টেকনোলজির এই প্রসেসরটির মধ্যে কোর সংখ্যা হচ্ছে 8টি। হেইলো G90-র এই 8টি কোরের মধ্যে 2টি কোর থাকছে 2.05 GHz, এবং বাকি 6টি কোর হচ্ছে 2 GHz। এই ফোনটি জিপি হিসেবে ইউজ করা হয়েছে মালি G76 MC4। এখানেই এসে অনেকে অনেক বেশি কনফিউজড হয়ে যাচ্ছেন যে মিডিয়াটেকের প্রসেসর ইউজ করা হয়েছে, তো ফোনটি গরম হবে, ফোনটির পারফরমেন্স ভালো থাকবে না, ফোনটি ল্যাগ করবে। এই ধরনের বিভিন্ন আলোচনা কিন্তু অনেক মিডিয়াটেক হেটারই কিন্তু বলতে পারেন, কিন্তু রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স নিয়ে যদি কথা বলা যায় তাহলে কিন্তু এটি নিশ্চিত করে বলা যায় যে কোনো হাই লেভেলের গেমিং কিন্তু এই ফোনটি হ্যান্ডেল করতে পারবে। এই ফোনটির আরেকটি বড় প্লাস পয়েন্ট হচ্ছে 6GB র্যাম।
64 জিবি ইন্টারনালের সাথে 6 জিবি র্যাম এবং 128 জিবি ইন্টারনালের সাথে 6 জিবি র্যাম, এই দুটি ভেরিয়েন্ট কিন্তু বাংলাদেশের বাজারে মোটামুটি অ্যাভেলেবেলই বলা চলে। 8 জিবি র্যামের ভার্সনটি বাংলাদেশের বাজারে একটু কম পাওয়া যাচ্ছে। ইউএফএস 2.1 ইন্টারনাল মেমোরির এই ফোনটি কিন্তু যথেষ্ট স্পিড এবং ভালো পারফরমেন্স দিতে পারে আপনাকে। এখন কথা হচ্ছে কেন মিডিয়াটেকের এই প্রসেসরটি এই ফোনটির মধ্যে ইউজ করা হয়েছে। মিডিয়াটেকের এই প্রসেসরটি ইউজ করার পিছনে আমার কাছে যেটা মনে হচ্ছে সেটি হচ্ছে ক্যামেরা। হ্যাঁ, ক্যামেরা পারফরমেন্স কিছুটা বেটার করার জন্য এবং ক্যামেরাকে কাস্টমাইজেশন করার জন্যই এই মিডিয়াটেকের প্রসেসরটি ইউজ করা হয়েছে বলে আমার মনে হচ্ছে, যার কারণে হয়তোবা আপনারা এই রেডমি নোট 8 প্রো এর মধ্যে পেতে যাচ্ছেন এই বাজেটের মধ্যে সেরা ক্যামেরাটি। তো ক্যামেরা সেকশনে পরে যাব, আগে আমরা সিকিউরিটি নিয়ে কিছু কথা বলি। ফোনটির সিকিউরিটি হিসেবে ইউজ করা হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং তার সাথে ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনারা ফেস আনলক সুবিধাটি ইউজ করতে পারবেন। যেহেতু ফেস আনলক টেকনোলজির ক্ষেত্রে ফোনটি তার ফ্রন্ট ক্যামেরা ইউজ করে, সেহেতু এটি তেমন বেশি সিকিউর নয়। তাই আমি আপনাকে সাজেশন দিব অবশ্যই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি ইউজ করার। কিন্তু ফেস আনলক নিয়ে যদি আমি কথা বলি তাহলে কিন্তু এই ফোনটির ফেস আনলকটি খুবই ফাস্ট ছিল। আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন কতটা দ্রুত এই ফোনটি ফেস আনলকের মাধ্যমে ফোনটিকে আনলক করে ফেলছিল। এবং তার সাথে সাথে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানের কথা এখন আর না বললেই চলে, কারণ এখন মোটামুটি 15 থেকে 16,000 টাকা বাজেটের মধ্যেও খুব ফাস্ট এবং স্মুথ ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বাজারে পাওয়া যাচ্ছে। তো স্বাভাবিকভাবেই এই ফোনটির ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস আনলক দুটি নিয়ে আমি খুব সন্তুষ্ট ছিলাম। এবং এই ফোনটির মধ্যে ইউজ করা হয়েছে 4500 অ্যাম্পিয়ারের একটি ব্যাটারি, যা আপনাকে একদিনের ব্যাটারি ব্যাকআপ দিতে 100% সক্ষম। হ্যাঁ, আপনারা মিডিয়াটেক প্রসেসর হওয়ার কারণে কিন্তু এদিক দিয়েও কিছুটা সুবিধা পেয়ে যাবেন। তো চলুন আমরা মিডিয়াটেক প্রসেসরের সবচাইতে বড় অবদান ক্যামেরা সেকশনে চলে যাই। ফোনটিতে প্রাইমারি ক্যামেরা হিসেবে ইউজ করা হয়েছে 64 মেগাপিক্সেল অ্যাপারচার 1.9 যুক্ত প্রাইমারি ক্যামেরা, যার সাথে সাথে সাপোর্টিং ক্যামেরা হিসেবে থাকছে তিনটি ক্যামেরা। ফোনটিতে তোলা ছবিগুলো যথেষ্ট ক্লিয়ার এবং অ্যাকুরেট কালার প্রদর্শন করছিল বলে আমার কাছে মনে হচ্ছে। আপনারা ছবিগুলো দেখলেই বুঝবেন যে কতটা সুন্দর লাগছিল এই ছবিগুলো বাস্তবে দেখতে। আলট্রা ওয়াইড মোডে ছবি তোলার জন্য এই ফোনটির মধ্যে ইউজ করা হয়েছে অ্যাপারচার 2.2 যুক্ত 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা। যদিও আমার কাছে আলট্রা ওয়াইড ক্যামেরাটির পারফরমেন্স কিছুটা লো মনে হয়েছে এই বাজেটের অন্যান্য ফোনগুলো থেকে। কালার কিছুটা ফেড হয়ে যায় বলেই আমার কাছে মনে হয়েছে। আপনারা যদি প্রাইমারি ক্যামেরায় তোলা ছবিগুলোর সাথে আলট্রা ওয়াইড ক্যামেরার ছবিগুলো তুলনা করেন তাহলে আপনারা পার্থক্যটা খুব সহজে ধরতে পারবেন। তার সাথে এই ফোনটির মধ্যে কিন্তু একটি ডেডিকেটেড ম্যাক্রো ক্যামেরাও রয়েছে। ম্যাক্রো ক্যামেরা থাকার দরুন অবজেক্টের খুব কাছে কিন্তু ফোনটি নিয়ে আপনারা চমৎকার ছবি তুলতে পারবেন। এবং যারা ম্যাক্রো শট তুলতে পছন্দ করেন এটি কিন্তু তাদের জন্য একটা খুশির সংবাদই বলা যায়। এছাড়াও পোর্ট্রেট মোডে ভালো সাপোর্ট দেওয়ার জন্য ডেপথ সেন্সর হিসেবে ইউজ করা হয়েছে 2 মেগাপিক্সেল অ্যাপারচার 2.4 যুক্ত ক্যামেরা। এই ফোনটির পোর্ট্রেট ক্যামেরাটি কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। সবচেয়ে ভালো লেগেছে এই ফোনটির ফোকাস স্পিড, খুব দ্রুত কিন্তু ফোকাস করতে পারছিল এই ফোনটির ক্যামেরাটি এবং চমৎকার ডিটেলস এবং বোকে এফেক্ট দিতে পারছিল ফোনটি, যার কারণে এই বাজেটের অন্যান্য অনেক ফোন থেকে কিন্তু পোর্ট্রেট ক্যামেরার দিক দিয়ে এগিয়ে থাকতে পারে এই ফোনটি। এবং তার সাথে অন্যান্য ফিচারের মধ্যে নাইট মোড, প্যানোরামা মোড, প্রো মোডও থাকছেই। চলুন এবার ফোনটির ভিডিও সেকশন নিয়ে কথা বলা যাক। ফোনটির ভিডিও সেকশনে ইউজ করা হয়েছে গ্রায়ো ইআইএস সুবিধা, অর্থাৎ ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন সুবিধাটি আপনারা ফোনটির ভিডিও সেকশনে এলে পাচ্ছেন। খুব ভালো স্টেবল শট তুলতে পারবেন এই ফোনের ভিডিও ক্যামেরাটি দিয়ে, তাতে কোনো সন্দেহ নেই। ফোনটির ভিডিও ক্যামেরা দিয়ে আপনারা 4K পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবেন 30 FPS-এ। এছাড়াও স্লো মোশন, টাইমলেস মুডও থাকছেই। সবশেষে এবার কথা বলা যাক ফোনটির ফ্রন্ট ক্যামেরা নিয়ে। ফোনটির ফ্রন্টে ইউজ করা হয়েছে 20 মেগাপিক্সেল অ্যাপারচার 2 যুক্ত সেলফি ক্যামেরা, যা দিয়ে চমৎকার সেলফি তুলতে পারবেন। খুবই ভালো ডিটেলস এবং কালার প্রদর্শন করতে পারছিল এই ফোনটির ফ্রন্ট ক্যামেরাটি, যদিও আমার কাছে কিছুটা মিল্কি অর্থাৎ এফেক্টযুক্ত ছবি বলে মনে হচ্ছিল। কিন্তু তারপরেও সোশ্যাল মিডিয়ায় ইউজ করার জন্য খুবই চমৎকার সেলফি তুলতে পারবেন, তাতে কোনো ধরনের সন্দেহ নেই। এবং 20 মেগাপিক্সেল ক্যামেরা হওয়ার কারণে ফ্রন্ট পোর্ট্রেটেও কিন্তু আপনারা একটা ভালো প্লাস পয়েন্ট পেয়ে যাবেন। তো এখন কথা হচ্ছে এই ফোনটির প্রাইস হিসেবে ফোনটি কতটা ভ্যালু ফর মানি। বর্তমানে বাংলাদেশের বাজারে প্রাইস হিসেবে 128 জিবির এই ভার্সনটি কিনতে গেলে আপনাকে প্রায় 24 থেকে 25,000 টাকার মতো খরচ করতে হতে পারে। এটি কিন্তু একটু বেশি প্রাইস বলা যায়। আপনারা কেউ ওয়েট করতে পারেন, অথবা যারা ইমার্জেন্সি ফোন নিতে চান তারা কিন্তু এই ফোনটি একবার হাতে নিয়ে দেখতে পারেন। আর যারা কিছুটা দাম কমার জন্য ওয়েট করতে চান এবং দাম কমার পরে ফোনটি কিনতে পারেন, তাহলে কিন্তু এই ফোনটি একেবারে পারফেক্ট হবে এই বাজেটের লাভারদের জন্য। আপনাদের কি মতামত জানাবেন অবশ্যই কমেন্ট সেকশনে, এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। টেকলেনের পক্ষ থেকে খোদা হাফেজ, ভালো থাকবেন।
ধন্যবাদ।